আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফিনান্সিং এর প্রথম ক্লাস করব। ক্লাস করার আগে আমরা উম, কিছু এই বইয়ের কিছু অধ্যায় নিয়ে আলোচনা করে নিব। আর আপনারা এর মাঝে আপনাদের যে ক্লাসমেট যারা আছে তাদের শেয়ার মেনশন করে দেন, যারা লাইভে দেখেন। আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যাতে উপস্থিত হয়ে যায়। এই বইটাতে মোটামুটি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এবং ফিনান্সের জন্য এই বইতে এই চ্যাপ্টার গুলো আছে 6টা। মার্কেটিং এর জন্য আরো বেশি আছে, মার্কেটিং এর জন্য আলাদা সাজেশন পরে দিবে। এই 6টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, 5টা বা 6টা প্রশ্ন আসে বড় সি পার্টের। আপনাকে 5টা আনসার করতে হবে, থিওরি আনসার করার সুযোগ থাকে না, কারণ ইংরেজিতে প্রশ্ন হবে। ইংরেজিতে প্রশ্ন হলে কি হয়, আপনার থিওরি ভালো লেখলেও নাম্বার আসে না। আর অনেকেই তো ম্যাক্সিমাম স্টুডেন্টই থিওরি আপনার ইংরেজিতে ভালো লিখতে পারে। এখন ভালো রেজাল্ট করতে হলে মাত্র 6টা অধ্যায় করতে হবে। আর যদি পাশ করতে চান যে না স্যার আমাকে পাশ করলে চলবে, তাহলে আমি এই চ্যাপ্টার গুলো আপনাকে বলবো। চ্যাপ্টার 2, 3 এবং চ্যাপ্টার 5, এই 3টা চ্যাপ্টার সবার আগে করেন, তাহলে 5 নাম্বার পাওয়ার সুযোগ আছে। 2 থেকে 5 পর্যন্ত 4টা অধ্যায় করেন, তাহলে পাশ ইনশাল্লাহ কনফার্ম। 6, 7 অধ্যায় দুটা কঠিন, 6 নাম্বার এবং 7 নাম্বার অধ্যায় কঠিন, লিজ এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখন এই বইতে আপনার এই সাবজেক্টে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে। ফেল করার মেইন কারণটা হলো থিওরিটা ইংরেজিতে, আর অঙ্ক ভুল গেলে, কিছু কিছু অঙ্ক আছে ভুল গেলে 0 পাওয়া যায়, আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো ভুল গেলে নাম্বার আসে। যেমন লিজ অঙ্কটা যদি ভুল যায় কিছু না কিছু নাম্বার দেয়। এখন আরো কারণ আছে ফেল করার। ফেল করার কারণটা আমি মেইন কারণটা আমি বলে দিই। দেখবেন যারা এখন ম্যানেজমেন্ট 4th ইয়ার আছে বা অ্যাকাউন্টিং 3rd ইয়ার আছে, অ্যাকাউন্টিং 3rd ইয়ার যারা আছে তারা দেখবেন 2nd ইয়ারের গত বছরের প্রশ্ন দেখবেন 4টা প্রশ্ন। 4টা প্রশ্ন ফ্রি ইউটিউবের ক্লাস এবং ফ্রি সাজেশন থেকে 100% কমন ছিল। কারো প্রাইভেটে পড়তে হয় নাই, খুবও সব কমন। যে পরীক্ষার আগে 3 দিনে যে অঙ্কগুলা করাইছি দেখা অনেক স্টুডেন্ট আছে A+। একজন ছাত্র বলছে স্যার ট্যাক্সে আমি A+ পাইছি, পরীক্ষার 3 দিন আগে পরে পরে বাকিগুলো সবগুলোতে ভালো রেজাল্ট হয়েছে, শুধু স্ট্যাটিস্টিক্সে ফেল করছি। স্ট্যাটিস্টিক্সটা প্রশ্ন কঠিন হয়েছিল। এতে প্রমাণ হলো কি, প্রশ্ন সহজ হলে আপনি ফ্রি ক্লাস দেখে A+ পেয়ে যাবেন, কিন্তু প্রশ্ন কঠিন হলে ফ্রি ক্লাস কাজে আসবে। অনেকে প্রাইভেটই করে না, শুধু ফ্রি ফ্রি দেখে। তাদের উদ্দেশ্যে বলতেছি 3rd ইয়ারের গত বছরের কোয়েশ্চেন দেখবেন। আর 4th ইয়ারের ছাত্রদের একই কথা, ম্যানেজমেন্ট 4th ইয়ার যারা আছে 1st ইয়ার থেকে 3rd ইয়ারের প্রশ্ন দেখেন, ফ্রি ক্লাস দেখে ফ্রি সাজেশন থেকে অনেকে A+ পাইছে। কিন্তু গত বছরের প্রশ্ন দেখেন 3rd ইয়ারের 4th ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশ্ন দাঁত ভেঙে যাবে সলভ করতে গেলে। এখন গত বছর যারা পরীক্ষা দিয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 4th ইয়ারে, তাদের 1 বছর শেষ জীবন থেকে। ফ্রি ফ্রি খুঁজছে, ক্লাস করে না, কোনো টিচার কাছে প্রাইভেট করে নাই। হ্যাঁ, এখন পরবর্তীতে এখন ফেল করবে নির্ঘাত, কারণ কি প্রশ্ন খুবই কঠিন। বেসিক যাদের ছিল না তারা সবাই ফেল করবে। আপনাদের যাদের যেসব ফ্রেন্ডরা এরকম এলোমেলো ভাবে ঘুরতেছে বা টিচার পাচ্ছে না, তাদেরকে আপনারা অবশ্যই রেফারেন্স দিবেন যে এখানে ভিডিও টিডিও দেখে যদি ভালো লাগে, ভিডিও সাজেশন শিট ভালো লাগলে পড়া শুরু করলো। অনেকে আছে একটা পড়তেছে 2টা পড়তেছে না, তাদেরকে বলবো সবগুলোই পড়েন, কারণ প্রশ্ন আগের মতো হয় না, প্রশ্নের ধাপ অনেক চেঞ্জেস। যাই হোক, তাহলে ক্লাস শুরু করে দিলাম। যারা পাশ করতে চান বা নতুন ভর্তি হয়েছেন তাদের বলবো সবগুলো চ্যাপ্টারই পড়াবো। এখন লিস্ট পড়াচ্ছি, পরে ওয়ার্কিং ক্যাপিটাল পড়াবো, পরে এগুলো আবার সিরিয়ালি এইভাবে চলতে থাকবে চক্র আকারে। পরীক্ষার আগে আপনি সবগুলো চ্যাপ্টারের ক্লাস পাবেন। এখন যে আপনার খুব তাড়াহুড়া থাকে, তাহলে ক্যাপিটাল বাজেটে এই যে প্রথম চ্যাপ্টার থেকে এইগুলা ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। লিস্ট ফিনান্সিং আমার সাথে ক্লাস করেন তিনি। আর লিস্ট ফিনান্স যদি আপনার কাছে খুব কঠিন লাগে, এটা বাদ দিয়ে দিতে পারেন, এটা ছাড়াও আপনি পাস করতে পারবেন, কারণ এই অধ্যায়ের অঙ্কটা বেশ জটিল। অঙ্কে চলে যাচ্ছি।
আজকে বেসিক যে যা দিব সেটা যদি আপনি মাথায় রাখতে পারেন, ক্লাস অনেক লম্বা হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। মাথায় যদি রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ অঙ্ক পারবেন সব। লিজ ফিনান্সিং এর অঙ্ক করার নিয়ম মোটামুটি এই যে 8টা স্টেপ করতে হবে আপনাকে। এই অঙ্কের জন্য 8টা স্টেপ করতে হবে। যদি 10 নম্বরের প্রশ্ন আনসার করতে চান তাহলে 8টা স্টেপ করতে হবে। 8টা স্টেপের নাম শুনে অনেকে ভয় পেয়ে গেছে, কিন্তু আমি আপনাকে 8টা স্টেপ কিভাবে মনে রাখবেন সেটা কৌশল শিখিয়ে দিই, টেনশনের কোনো কারণ নেই। প্রবলেম 1, কিছু টপিকস আপনার মাথায় নিয়ে নিবেন, 10টা তথ্য দেওয়া থাকবে প্রশ্নে। A company needs to acquire an equipment that will cost 3,35,220. The company has two alternatives to finance the equipment. প্রতিটা অঙ্কে এরকমই থাকবে যে আপনার একটা জিনিস দরকার, এখন ইকুইপমেন্ট দরকার, অফিস সরঞ্জাম দরকার 3,35,220 টাকা দামের। 2টা পথ থাকবে এই জিনিসটা অর্জন করার। আমি একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরেন আপনার একটা ডিপো আছে, ডিপো চিনেন, বা আপনার ডিলারশিপের ব্যবসা আছে। এখন আপনার কি একটা ট্রাক দরকার, ট্রাকের দাম ধরেন 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা আপনি ব্যাংক থেকে লোন করলেন, লোন করে 30 লাখ টাকা দিয়ে একটা ট্রাক কিনে নিলেন, ব্যবসায় আপনি ট্রাক লাগিয়ে দিলেন, ট্রাক থেকে যা লাভ হয় সেই লাভগুলো আবার লাভ দিয়ে লোন পরিশোধ করলেন। এটা একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে, ভাড়া নিলেন, লিজ। লিজের ভাড়া বললো প্রতি বছর 10 লাখ, আর 30 লাখ টাকা ঋণ নিছেন আপনার 5 বছরের জন্য। এখন একজন লোক আপনাকে 10 লাখ টাকা দিয়ে ভাড়া দিছে, প্রায় মাসে 1 লাখ টাকার ভাড়া নেয়। আপনি ভাবতেছেন 5 বছরের চলে যাবে 50 লাখ। এখন এইটাতে ভাড়া নেওয়া ভালো নাকি ঋণ নেওয়া ভালো? এখন এটাই জানতে চাইবে যে কোনটা ভালো। আর আপনি বলবেন যে 30 লাখ দিয়ে কিনা ফেলাই, আমার জিনিস হয়ে যেতেছে, আর ভাড়া দিলে তো 50 লাখ। আপনি 30 লাখ দিয়ে যে নিবেন, সুদ দিতে হবে না? 10% সুদ দিলে 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আসে, 5 বছরে তো 15 লাখে কিনে চলে যাবে। সুদে আসলে অন্য ধরনের খরচ থাকতে পারে। এই দুইটার মধ্যে কোনটা আপনি কিনবেন? ঋণ করে কিনা ভালো হবে ট্রাকটা, নাকি লিজ নিলে ভালো হবে? এই জিনিসটা আপনার ডিসিশন জানাতে হবে যে লিজ নেওয়া ভালো না ঋণ করে কিনা ভালো। এখানেও সেম জিনিস, একটা ইকুইপমেন্ট আছে, একটা অফিস সরঞ্জাম আছে যেটা আপনার দরকার, কেনার সামর্থ্য আছে, ঋণ করে, নিজের টাকা নাই। এটার দাম হলো, বা লোন করে কিনেন যদি, 3,35,200 টাকা লাগবে। তথ্য নম্বর 1 দিয়ে দিছে। এখন 2 ভাবে আপনি টাকা নিতে পারেন। প্রথম কি, 1 নাম্বার ওয়ে, টু টেক লিজ। আপনি লিজের মাধ্যমে নিতে পারেন ফ্রম ILC ফর 5 ইয়ার উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট 1,20,000 টু বি পেইড এট দ্য এন্ড অফ দ্য ইচ পিরিয়ড। প্রথম পথ হলো আপনি ভাড়া নিতে পারেন, অ্যানুয়াল লিজ রেন্ট করবে 1,20,000, প্রতি বছর 1,20,000 টাকা আপনাকে দিতে হবে, প্রতি বছর শেষে দিতে হবে। এবং সময়, লিজে কতদিনের জন্য ভাড়া নেবেন? 5 বছরের জন্য ভাড়া নেবেন। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। বি নাম্বার পার্টে তারা বলতেছে টু টেক লোন ফ্রম যমুনা ব্যাংক লিমিটেড 15% ইন্টারেস্ট পার annum, repayable annually at the end of each year for 5 years in equal installment. যমুনা ব্যাংক আপনাকে একটা অফার দিছে, বলতেছে যমুনা ব্যাংক যে আপনি চাইলে আমার কাছ থেকে টাকা নিয়ে যান 3,35,200,
হ্যাঁ, আপনি আমাকে কিস্তি দিয়ে দেন, 5 বছরে কিস্তি দিয়ে দিয়ে পরিশোধ করে দেন, সাথে আমাকে সুদ দিতে হবে। শুধু সুদ হলো 15%। 15% সুদ দিবেন, আর কিছু লাগবে না। তারপরে তারা বলছে সে দ্য ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। অবচয় হবে, এই ইকুইপমেন্টের অবচয় হবে প্রতি বছরই, ডিপ্রিসিয়েশন হবে। এটা হবে সরলরৈখিক পদ্ধতি। কত হবে এটা আমার জানা নাই। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট। দুইটা অফারের মধ্যে কোনটা কোম্পানি নেওয়া উচিত? প্রশ্নটা আমি আরেকবার বলছি বোঝানোর জন্য। আপনার 3,35,200 টাকা দামের একটা আসবাবপত্র দরকার অফিসে। দুইটা পদ্ধতি নিতে পারেন। এক, ভাড়া নিতে পারেন 1,20,000 টাকা দিয়ে, 5 বছর পরে আপনার ফেরত দিয়ে দিবেন, আপনার চিন্তা নাই। 2 নাম্বার, ব্যাংক থেকে এটা ঋণ নেন, ঋণ নিয়ে প্রতি বছর বছর কিস্তি দেন, 15% সুদে কিস্তি দেন। কিস্তি দিয়ে আপনি নিজের করে নেন, কিনে নেন, এটা কিনে নেন, কেনার পরে 15% করে সুদ দিবেন। কোনটা নেওয়া ভালো? এখন এটা ডিসিশন নেওয়ার জন্য আপনাকে 8টা স্টেপ করতে হবে। ফার্স্ট স্টেপ, স্টেপ 1, এখানে লিখে নেবেন লোন অপশন। স্টেপ 1, আপনাকে প্রথমে বের করে নিতে হবে এই যে এই লোক আমার সাথতেছে যে আমার কাছে ঋণ নিয়ে যান, ঋণ নিলে আমার কিস্তি কত দিতে হবে, এরকম ভাড়া দিতে হবে, কিস্তি দিতে হবে না, অ্যানুয়াল লোন পেমেন্ট কত প্রথমে জানতে হবে। অ্যানুয়াল লোন পেমেন্টের সূত্র, লোন গুণ সুদের হার 1 + 1 - 1 + i⁻n। এটা হলো সূত্র। সূত্রে সব সব মান এখানে দেওয়া আছে। লোনের পরিমাণ আছে 3,35,200। সুদের হার 15%। 15% মানে 0.15। 1,1,1,1 সুদের হার 0.15। সময় 5 বছর। ক্যালকুলেশনটা আজকে দেখাইলাম না, আমি আগামী ক্লাসে দেখাবো এটার ক্যালকুলেশন। এটা আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্সে শিখে আসছেন। 1 লক্ষ টাকা আমাকে কিস্তি দিতে হবে, 1 লক্ষ টাকা। 2 নাম্বার, 2 নাম্বার হলো আপনাকে অবচয় ডিপ্রিসিয়েশন বের করতে হবে। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট বা লোন নিবেন, জিনিসটার দাম হলো এত টাকা। সেলভেজ ভ্যালু, এটার কোনো দাম দেওয়া নাই। সেলভেজ ভ্যালু বলতে আমি বুঝিয়ে দিছি, আপনি অনেকে চিন্তা করতে পারেন, যারা সাধারণভাবে চিন্তা করতে পারেন ভাড়া নিলে তো ওই লোক আমার জিনিসটা নিয়ে যাবে 5 বছর পরে, আমি ভাড়া কেন নিবো, আমি কিনে নেই রুম করে, আমার তো জিনিসটা থাকবে না। রে ভাই, একটা জিনিসের মেয়াদ থাকে, মেয়াদের পরে ওইটা চলে না। যেমন একটা মোবাইল কিনছেন, 5-7 বছর পরে ওইটার অকেজো ডাস্টবিনে ফেলে দিতে হবে বা 200 টাকায় বিক্রি করতে হবে, ঠিক না? এই 5 বছর পরে তো ভাড়াওয়ালা যেরকম ভাড়া 5 বছর দেওয়ার পরে ফেরত দিয়ে দিবেন, এরকম এই জিনিসটা যদি কিনে নেন 5 বছর পরে আপনার 1 টাকা দাম থাকবে না। নো সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু প্রশ্নে বলা নাই অঙ্কে। সেলভেজ ভ্যালুর বিষয়ে কিছু বলা নাই, তার মানে সেলভেজ ভ্যালু নাই, কোনো 1 টাকাও আপনি বিক্রি করলে পাবেন না। 1 টাকাও বিক্রি করলে আপনি পাবেন না। এখন যদি আপনি অবচয় বের করেন তাহলে আসতেছে 67,040 টাকা। আপনারা সবাই ক্যালকুলেশন গুলো করেন, হাতে কলমে করেন, কারণ এই ক্যালকুলেশন গুলো পরীক্ষা হলে আপনি মিলাতে পারবেন। এরপরে স্টেপ আমরা যাচ্ছি 3 নাম্বার স্টেপ। 8টা স্টেপ করতে হবে কিন্তু মনে রাখবেন।
তিন নম্বর স্টেপ হলো আমরা যে খরচ করি, খরচ করলে সরকারকে ট্যাক্স দিতে হয় না, এটা একটা সুবিধা, ট্যাক্স কম দিতে হয়। আয় হলে ট্যাক্স বেশি দিতে হয়। ধরেন আপনি আজকে ট্যাক্স দেন না, আপনাদের কি আয় নাই, আপনার যদি আয় হয়ে যায় অনেক বেশি, তখন সরকারকে ট্যাক্স দিতে হবে। সুদ হলো এক ধরনের খরচ, সুদ করলে সুদের জন্য আপনাকে, সুদ যদি আপনি দেন তাহলে খরচ বেড়ে যাবে, এই জন্য সরকার ট্যাক্স মাফ দেয়। তাহলে কত সুবিধা, সুদ খাইলে, সুদ দিলে, আগে ঋণ করে করে নিলে সরকার ট্যাক্স মাফ দেয়। সেই হিসাবে আপনার ট্যাক্স যদি সরকার মাফ দেয়, আপনার রেটটা, সুদের হারটা চেঞ্জ হয়ে যাবে। সুদ ট্যাক্স দেওয়ার পর সুদের হার, এটা আমাকে বের করে নিতে হবে। এটা বলে ডিসকাউন্ট ফ্যাক্টর বলা হয়, ডিএফ অথবা আর এর মান আপনাকে বের করে নিতে হবে। আর এর মান বের করে নিতে হবে, বা ডিসকাউন্ট ফ্যাক্টর, যে কোনো একটা লিখতে পারেন। বের করার সূত্র I1 মাইনাস টি ট্যাক্স। আই এর মান হলো 15%, 0.15, ট্যাক্স হলো 40%, এই যে 40%, তাহলে আসলো 0.09। এই ডিএফ এর মান আপনাকে বের করে নিতে হবে। ডিপ্রিসিয়েশনের মান আপনি বের করছেন, ডিপ্রিসিয়েশনের মান কত বের হলো, 67,000। তিনটা স্টেপ শেষ হলো। আর এখানে রিকোয়ারমেন্ট, উপরে প্রশ্নে 10টা জিনিস দেওয়া থাকার কথা, এর মধ্যে 9টা জিনিস দেওয়া আছে, ওইটাও বের করছি আমরা। 1 লাখ টাকা কি কি বের করছি আমরা, ঋণের পরিমাণ দেওয়া আছে, কয় টাকা ঋণ নিব বা সম্পদের দাম কত, এবং কত টাকা ভাড়া দিতে হবে সেটা বের করছি, দেওয়া আছে। কয় বছরের জন্য নিচ্ছে এটা দেওয়া আছে, সুদ কত পার্সেন্ট দেওয়া আছে। অবচয়ের পরিমাণ আমরা 2 নাম্বার ওয়ার্কিং করে করলাম। সরকারকে ট্যাক্স কত দিতে হবে সেটা দেওয়া আছে প্রশ্ন। কিস্তি কত টাকা দিতে হবে এটা আমরা 1 নাম্বার অপশন থেকে পেলাম। স্যালভেজ ভ্যালু প্রশ্নে কিছু বলা নাই, সো 0। ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা 3 নাম্বার ওয়ার্কিং করে পেলাম। এখন 4 নাম্বার স্টেপে যেতে হবে আমাকে। 8টা স্টেপের মধ্যে 4 নাম্বার স্টেপ, সুদের পরিমাণ বের করো। 4 নাম্বার স্টেপ হলো সুদের পরিমাণ বের করতে হবে, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। সুদ কত টাকা দিতে হচ্ছে, পাঁচটা করে করতে হবে। ছয়টা 1 2 3 4 5 6, 6টা ঘরের মাঝে এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, এটা 4 নাম্বার ঘর, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। 5 বছরে আপনি কত টাকা সুদ দিবেন সেটা আমার বের করতে হবে। বছরের শুরুতে আপনার 3,35,000 টাকা ঋণ ছিল, 1 লাখ টাকা করে কিস্তি দিতে হবে প্রতি বছর। কোম্পানি গিয়ে বলতেছে, যার যার কাছে ঋণ নিচ্ছেন ওই লোক বলতেছে 1 লাখ করে কিস্তি দিতে। এই 1 লাখ কই পাইলাম আমরা, এই যে 7 নাম্বার, 1 নাম্বার ওয়ার্কিং করে বের করছি। এই 1 লাখ 5 বছর সমান ভাবে কিস্তি দিতে হবে। সুদ কত, সুদ হলো 15%, 2 নাম্বার ঘরের 15%। এই টাকার 15% সুদ দিতে হবে সরকার। আমরা একটু জিনিসটার দাম কত একবার দেখে আসি। 20 টাকা আছে, হ্যাঁ 20 টাকা লিখে নিই, 20 টাকা হবে। এই টাকাটার 15% সুদ দিতে হবে, সেই হিসাবে 50,283 টাকা। এইটা হলো সুদ দিতে হবে, আর এটা হলো কিস্তি দিতে হবে। তাহলে আসল কত দিলেন, এটা থেকে এটা বাদ দেন, অর্থাৎ 5 নাম্বার ঘর সমান সমান 3 মাইনাস 4। এক লোক আপনার কাছে 3,35,000 পাইতো, 50,000 সুদ দিচ্ছেন, আসল দিচ্ছেন 49,000, এখন পায় কত, এইটা থেকে এটা বাদ দিলে বেরিয়ে আসবে 2 মাইনাস 5।
এই টাকাটা আবার এখানে লিখতে হবে। সরি, এটা ভুল লিখছি। এটা আসবে 285,500। এই টাকার উপর আবার 15% সুদ ধরতে হবে। এটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখতে হবে। এটা থেকে এটা বাদ দিয়ে এখানে লিখতে হবে। চক্র আকারে চলতেই থাকবে। আবার এই শব্দটা এখানে চলে আসবে। এইটার উপর 15% ধরে এখানে লিখবো। এটা কিন্তু আজকের ক্লাসে করে দিতেছি, প্রতি ক্লাসে করাবো না। এখান থেকে এটা আপনারা শিখে নেন, এখান থেকে এটা বাদ দিবেন। আমি যতটুকু বুঝাইতেছি এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। 2 নাম্বার থেকে 4 নাম্বার বাদ দিব, 5 নাম্বার বাদ দিব। এটা আবার প্রথমে চলে আসবে। এটার উপর 15% ধরে এখানে লিখবো। এখান থেকে এটা বাদ দিব। এই জিনিসটা আবার ফার্স্টে নিয়ে আসবো। এটার উপর 15% ধরলে অঙ্কে 2-1 টাকা ডিফারেন্স হয়ে যাবে। এই জন্য একটা কৌশল ব্যবহার করবো আমরা। অঙ্কটা মিলানোর জন্য একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো 4 নাম্বার ঘরটা শেষ বছর, যেদিন আমার ঋণ দেওয়া শেষ। 5 বছর তো ঋণ, যেই দিন আমার ঋণ দেওয়া শেষ ওই দিন আমি 3 - 2 অর্থাৎ এখান থেকে এটা বাদ দিয়ে দিব। কি করলাম, শুধু শেষ বছর যেদিন আমাদের অঙ্ক শেষ 4 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বের করার জন্য 3 - 2 এটা থেকে এটা বাদ দিল, তাহলে দেখবেন অঙ্ক মিলে গেছে। মিলছে কিভাবে, এখানে জিরো হয়েছে। প্রতিটা অঙ্ক এরকম জিরো হবে না যদি আপনি এই কৌশলটা অবলম্বন না করেন। গেল 4 নাম্বার স্টেপ, সুদ বের করতে হবে। 5 নাম্বার স্টেপ, স্টেপ নাম্বার 5, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ভিডিওটা কয়েকবার দেখবেন, পিভি বের করতে হবে। অর্থাৎ এই জিনিসটা কিনলে মোট আপনার পকেট থেকে কয় টাকা যাচ্ছে এটা আপনাকে বের করে দেখাতে হবে। এই ঘরটা করার জন্য আপনাকে কিছু, এটাই কঠিন একটু, হ্যাঁ। প্রথমে এইগুলো করতে হবে। এটা কোথায় পাবো, এটা দেওয়াই আছে। আর এই সুদটা কোথায় পাইছি, 4 নাম্বার ঘর স্টেপটা করে এই সুদের মানটা পাইছি। 4 নাম্বার স্টেপ না করলে তো এটা পাইতাম না। 4 নাম্বার থেকে এটা পাইছি। 4 নাম্বার ঘরের যে ইন্টারেস্টের টাকাগুলো এখানে বসাবেন। 2 নাম্বারে বসাবেন হলো অ্যানুয়াল। এখন আমরা চার 4 নাম্বার ঘরটা হলো ডিপ্রিসিয়েশনের ঘর। ডিপ্রিসিয়েশনের ঘরটা এই যে ডিপ্রিসিয়েশন এখানে পাইছি। 2 নাম্বার স্টেপ, 5 নাম্বার টোটাল কস্ট, এই 2টা ঘরের যোগফল। এই 2টা ঘরের যোগফল এখানে লিখতে হবে।
6 নম্বর ঘর ট্যাক্স। 5 নম্বর ঘরের উপর ট্যাক্স রেট কত দেওয়া আছে প্রশ্নে? 40। অর্থাৎ এই ঘরের উপরে 40% ট্যাক্স সেই হবে না, সরকারকে ট্যাক্স দিতে হবে না, যেহেতু আপনি খরচ করে ফেলছেন, এক্সপেন্স হয়েছে। এই অঙ্ক করার জন্য আগের অধ্যায়ের মতো মজার অঙ্ক না যে 5 মিনিটে অঙ্ক শেষ। এই অধ্যায় করতে হলে ধৈর্য লাগবে অনেক বেশি, কারণ ক্লাসে আপনার আধা ঘন্টার উপরে অঙ্ক করতে লাগে, 40-50 মিনিট। আর যদি আপনি যে এই ক্যালকুলেশন গুলা ক্যালকুলেটর দিয়ে করে করে বসান, তাহলে তো আরো সময় বেশি লাগবে। এনসিএফ, নেট ক্যাশ ফ্লো, আপনার টাকা পকেট থেকে কত যাচ্ছে। 7 নাম্বার ঘর করার জন্য আপনাকে 2 - 6, 2 থেকে 6 বাদ দিতে। এনসিএফ ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘর করার জন্য আপনাকে একটা সূত্র শিখতে হবে, 1/1+r⁴n। সূত্রটার মানটা আমি বলে দিচ্ছি। 1/, সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, 1/, ফার্স্ট ব্র্যাকেট প্লাস আর এর মানে কি, ডিএফ এর মান, এই ডিএফ এর মান বা আর এর মান 9%। পাওয়ার যখন 1 দিবেন, যে 1 দিবেন তখন 1 নাম্বার বছরটা বেরিয়ে আসবে। পাওয়ার যখন 2 দিবেন 2 নাম্বার বছর বেরিয়ে আসবে। কমপক্ষে 3 ঘর নিবেন সংখ্যাগুলো। এখানে যখন 2 দিবেন তখন বেরিয়ে আসবে 8, 4, 2, 3 দিলে এটা আসবে, 4 দিলে এটা আসবে, 5 দিলে এটা আসবে। পিভি অর্থাৎ 9 নাম্বার ঘর সমান সমান 7 গুণ 8, এই দুটা ঘরের গুণফল এখানে দিতে, প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে আসবে। প্রতিটা অঙ্ক এরকম ভাবে করতে হবে, যোগ করলাম, অর্থাৎ আপনি যদি লোন নিতে চান, টোটাল আপনার পকেট থেকে 2,30,000 টাকা খরচ হবে। এখানে 2-4 টাকা, 10-20 টাকা, 100 টাকা কম বেশি হতে পারে, কারণ এখানে সংখ্যা আমরা কম নিচ্ছি, কেউ বেশি নিবে সেই হিসাবে। এই 5টা স্টেপের মাধ্যমে ঋণ নিলে কত টাকা টোটাল দিতে হবে সেটা বের করলাম। আর মাত্র 3টা স্টেপ আছে ছোট ছোট। স্টেপ নাম্বার 6, অ্যানুয়াল লিজ পেমেন্ট। প্রশ্নে দেওয়া আছে, বেঁচে গেছি, আমার কিছু করতে হবে না। ডিসকাউন্ট ফ্যাক্টর, লিজের জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা হলো বছরে কত টাকা ভাড়া দিতে হবে। ভাড়া যদি দেওয়া না থাকে বের করতে হবে, দেওয়া থাকলে তো ভালো। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিএফ হলো লিজের ডিএফ এর জন্য সূত্র ব্যবহার করতে হবে। লিজের ডিএফ এর জন্য আলাদা সূত্র আছে। 1-1 r⁴n r, 1-1 আর এর মান হলো যেটা, n হলো 5 বছরের অঙ্ক, ক্যালকুলেশন করলে 3.8897 আসতেছে।
স্টেপ নাম্বার 9, লিজের লিজ অপশন করতেছে। পিভি বের কর, ইয়ার, কিস্তি। দেখেন 1 থেকে 5 বছর সমান কিস্তি দিতে হবে, 1,20,000। ট্যাক্স সেভ, অর্থাৎ 2 গুণ 40%। নেট ক্যাশ ফ্লো, এটা থেকে এটা বাদ দেবেন, 72,000 টাকা আপনার ক্যাশ ফ্লো। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর কিন্তু বের করছি আমরা ওয়ার্কিং করে। পিভি, আপনি যদি লিজ নেন তাহলে 2,80,000 টাকা দিতে হবে। আপনি যে ব্যাংক থেকে ঋণ করে কিনেন 2,30,000 টাকা দিতে হইতেছে। তাহলে আপনি ব্যাংক থেকে ঋণ করে কিনাটাই ভালো, লিজ নিলে তো বেশি যাচ্ছে। কমেন্টে জানা দিবেন দ্য কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড দ্য লোন অপশন, কারণ লোন অপশনের টাকা কম। এখন আপনার কাছে অঙ্কটা খুব জটিল মনে হতে পারে, কিন্তু যখন প্রশ্ন কঠিন হবে অন্য অন্য চ্যাপ্টারের অঙ্ক একটা পারবেন না, লিজেই আপনাকে বাঁচাবে। সো লিজ অপশনটা কষ্ট লাগলেও করে ফেলেন, বিপদ থেকে রক্ষা পাবেন। এই যে 8টা স্টেপ কিভাবে করতে হবে এখানে বাংলায় সুন্দর করে লেখা আছে, এই যে নিয়মের শীটে। নিয়মের শীট এবং ক্লাসটা ভালো করে নেন, নিয়ে দেখেন। এই ক্লাসটা যদি ভালো করে না বুঝেন তাহলে আগামীতে ক্লাসটা আরো বুঝবেন না। এই জন্য ভিডিওটা আরো একবার দেখতে হবে, দেখার পরে সমস্যা থাকলে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।